বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সংক্ষিপ্ত পরিচিতি। বিশ্বের প্রায় সকল দেশেই রয়েছে ভিন্ন ভিন্ন নামে সামরিক গোয়েন্দা সংস্থা, যা দেশসমূহের জাতীয় নিরাপত্তার জন্য অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স নামে পরিচিত। সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ফজলুর রহমান জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জাতির জন্য দেখা ও শোনা নীতিবাক্য নিয়ে 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ডিজিএফআই। পরবর্তীতে 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করেন এবং নামকরণ করেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই। 1994 সালের 8 মার্চ এই সংস্থার নতুন অর্গানোগ্রাম করা হয়। বর্তমানে সংস্থাটির সদর দপ্তর ঢাকা সেনানিবাসে। আনুমানিক প্রায় 12,000 জন কর্মী সংখ্যা নিয়ে সংস্থাটি গর্বের সাথে তার কার্যক্রম পরিচালনা করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর উপর বিদেশি গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যার মাধ্যম নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। এছাড়াও গোয়েন্দা ও রাষ্ট্রবিরোধী গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বিশেষ শাখা, গোয়েন্দা শাখা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথেও কাজ করে থাকে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি ডিজিএফআই এর একটি অভিজাত সন্ত্রাসবাদ বিরোধী গোয়েন্দা ইউনিট। 2006 সালে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম শাখাটি থেকে ব্যুরোটি প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত শাখাটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং জাতীয় সুরক্ষা গোয়েন্দা সংস্থা এনএসআই এর কাউন্টার টেরোরিজম সেলের সাথে এই ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছিল। অভ্যন্তরীণ হুমকি এবং পাল্টা আক্রমণ সম্পর্কিত বুদ্ধি সংগ্রহ ও বিশ্লেষণের জন্য টিআইবির দায়বদ্ধ টিআইবির এজেন্টদের সশস্ত্র বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয় এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ কার্যক্রম পরিচালনার জন্য দায়বদ্ধ। অবশ্য এর আগে 27 আগস্ট 2024 অনলাইন পোর্টাল বিবিসি বাংলা নিউজের বরাতে বলা হয়, র্যাব বিলুপ্ত করার দাবি ডিজিএফআই নিয়ে কি হবে। প্রসঙ্গত বলে রাখার দরকার, সেরকম সে সময় নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছিল। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছিল। একটি খোলা চিঠিও দিয়েছিল হিউম্যান রাইট ওয়াচ। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। চিঠিতে বলা হয়েছিল, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এই ঘটনার ক্ষেত্রে দায়মুক্তি বিদ্যমান ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছিল মানবাধিকার সংস্থাটি। তৎকালীন বাংলাদেশ একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতির কারণে মানবাধিকার সংকট বলে ধরে নেয় তারা। সেখানে শেখ হাসিনা সরকারের অধীনে র্যাবকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়। তবে র্যাবের তুলনায় আরো বেশি গোপনীয়তার ছায়ায় ঢাকা রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই। ডিজিএফআই এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ শোনা গেলেও তাদের কর্মকাণ্ডের প্রকৃতি এতটাই অপ্রকাশ্য যে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি। সে সময় শেখ হাসিনার পতন এবং দেশ থেকে পালানোর পরই ডিজিএফআই এর কর্মকাণ্ডের ভয়াবহতা পুরোপুরি উন্মোচিত হয়। বেশ কয়েকটি পরিবার যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা প্রিয়জনদের জন্য দিশেহারা ছিলেন, তারা ঢাকা সেনানিবাসের সামনে ডিজিএফআই এর অফিসের কাছে জড়ো হন। তাদের অভিযোগ, এই ব্যক্তিরা ডিজিএফআই এর গোপন বন্দিশালায় আটক রয়েছে। পরে অবশ্য তাদের অভিযোগ অকাট্যভাবে প্রমাণিত হয়। অদ্ভুতভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত 3 জন এমন ব্যক্তির সন্ধান পাওয়া যায় যারা 5 থেকে 8 বছর ধরে নিখোঁজ ছিলেন। এই ঘটনাগুলি মানবাধিকার পরিস্থিতির চরম সংকটের ইঙ্গিত দেয় এবং বৃহত্তর সমাজের আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।